হাই ফ্রেন্ড, আজকে একটা জিও F220 চার্জিং জনিত সমস্যা নিয়ে এসেছি। তো ভিডিওটি একটু দেখুন কত ধরনের সমস্যা হয় চার্জিং নিয়ে, আজকে একটা সলভ করব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এটা হচ্ছে চার্জিং সকেট, চার্জিং সিসি। ওয়াটার ড্যামেজের কারণের জন্য এই চার্জিং সিসিটা কিন্তু খারাপ হয়ে যায়। তো প্রত্যেক মোবাইলে 100 ভাগ মোবাইলের মধ্যে প্রায় 70% চার্জিং সিসির প্রবলেম থাকে। তো চার্জিং যদি কোনো প্রবলেম থাকে তাহলে কানেক্টারটি সকেটের গোড়াগুলো কিন্তু চেক করবেন আর মিটার দিয়ে একটু টেস্ট করবেন। ভোল্টেজ যদি আউটপুট আসে তাহলে ভাববে চার্জিং সিসি ভালো আছে। তো চার্জিং সিসি থেকে যখনই আউটপুট দেখতে পাচ্ছেন এখানে একটা টিপস আছে, এই যে টিপসটা, এই টিপসটার মেন কাজ যেটা হচ্ছে, এখান থেকে যদি কোনো সময় জাম্পারিং প্রসেসে নিতে হয় বা ভোল্টেজ আউটপুট দিচ্ছে কি না আপনি কিন্তু এখানে চেক করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আসার পরে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটা ডায়োড বসানো আছে। ঠিক আছে, ডায়োড, এটা হচ্ছে একটা রেকটিফায়ার ডায়োড। এর কাজ হচ্ছে ভোল্টেজ মানে চার্জিং সিসি থেকে আসা ভোল্টেজটাকে কিন্তু ফিল্টার করবে। ঠিক আছে, সরি ফিল্টার না, এখান থেকে ভোল্টেজটাকে প্রোটেকশান করবে। যদি কোনো টাইম ওভার ভোল্টেজ চলে আসে তাহলে এই ডায়োডটি খারাপ হয়ে পজিটিভ এবং নেগেটিভকে এক করে দেবে, যার কারণের জন্য কিন্তু আপনার এই জায়গাটাতে শর্ট হয়ে যাবে এবং পুরো মোবাইলটাকে ডেড করে দিতে পারে। তাহলে চার্জিং ওভার ভোল্টেজের কারণের জন্য কিন্তু ডায়োড শর্টিং হয়ে যেতে পারে। তো দেখে নেব এরপর থেকে এখান থেকে বেরিয়ে আসা ভোল্টেজ, একটা কয়েল আছে, যে কয়েল থেকে পাস করানো হচ্ছে। কয়েলের কাজ কি? কয়েলের কাজ হচ্ছে লাইনটাকে ওই দিক থেকে এপারে ভোল্টেজটাকে নিয়ে আসা, স্মুথ করা। ঠিক আছে, ভোল্টেজ যতটা পরিমাণে ফ্লো হবে আপ অ্যান্ড ডাউন, একে কিন্তু স্মুথ কাজ করার কাজ হচ্ছে কয়েল। আর কয়েলের মাধ্যম থেকে যখন ভোল্টেজটা চলে আসে, ভোল্টেজের ওয়েভ ফ্রিকোয়েন্সি স্মুথ হয়ে যাবে। এবং পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটর আছে, এই যে ক্যাপাসিটরটি, এই ক্যাপাসিটরের কাজ কি? এই ক্যাপাসিটরটির কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজটিকে ফিল্টার করা। আর এখানে ফিল্টার করার পরে এখান থেকে মেন আইসিতে, চার্জিং আইসিতে পাঠিয়ে দেবে। এই ক্যাপাসিটারটাও অনেক ক্ষেত্রে শর্ট হয়ে যায়। কখন সেট হয়ে যায়? যখন এই ডায়োডটা শর্টিং হতে পারে না, এমন কিছু ভোল্টেজ বা শর্ট হওয়ার কারণের জন্য, তখন ডায়োড না শর্ট হয়ে কিন্তু আউটপুট ক্যাপাসিটার শর্ট হয়ে যায় কয়েল দিয়ে পাস হয়ে। ঠিক আছে, তো ওভার ভোল্টেজের ক্ষেত্রে ডায়োড, আর ভোল্টেজ তার থেকে যদি একটু ডাউন হয়, কোনো কারণের জন্য শর্টিংয়ের প্রবলেম হয়, তখন কিন্তু এই ডায়োডের আগেই ক্যাপাসিটার খারাপ হয়ে যায়। ঠিক আছে, আর হাই ভোল্টেজের জন্য কিন্তু ডায়োড খারাপ হবে। তো এখান থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা 12 পিনের চার্জিং এসি আছে। যে 12 পিনের চার্জিং এসি মেন তিনটে 6টা পিন কাজ করছে। ভিতর থেকে 3টা পিন ইনপুট আর উপর থেকে 3টা পিন আউটপুট। তো ইনপুটে ক্যাপাসিটর দিয়ে পাস করেছে আর আউটপুট থেকে এখানে একটা ক্যাপাসিটর বসানো আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটর আছে। তো ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটরের দুটো কাজ, এক ভোল্টেজকে ফিল্টার করা, দুই ফ্রিকোয়েন্সিকে কমানো এবং বাড়ানো। ঠিক আছে, ক্যাপাসিটরের একটি কাজ নয়, দুটি কাজ। তো এখান থেকে কীভাবে সিগন্যাল দেওয়া হচ্ছে, ভোল্টেজ আসছে কীভাবে আর সিগন্যাল কীভাবে থাকছে, যার কারণের জন্য সে ওয়েভটাকে কন্ট্রোল করছে। আর এখান থেকে আউটপুট হওয়া ভোল্টেজ এবং ওয়েভকে কন্ট্রোল করছে। আর এখান থেকে ঠিক পাস হওয়ার পরে ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছেন ভিবাস হয়ে চলে যাচ্ছে। তো বলে রাখি এই জায়গাটাতে কোন কোন প্রবলেমগুলো আছে। এখানে ওয়াটার ড্যামেজ কারণের জন্য আপনার চার্জিং খারাপ হয়ে যেতে পারে। আপনি যদি বোর্ড লাগাতে গিয়ে কোনো কারণের জন্য বোর্ডটি ব্যান্ড হয়ে যায়, মাদারবোর্ডটি, তাহলে কিন্তু চার্জিং এসি প্রবলেম আসতে পারে। লুজ কানেকশান থাকলে চার্জিং এসি প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা কিন্তু আমরা জাম্পারও দিয়ে দিতে পারি। অনেক সময় জাম্পার হলেও কাজ হয়, কিন্তু এটা সার্কিটের বিরুদ্ধে কাজ করা। তো যদিও এটা করতে হয়, করলে চলে, তো এটা করলেও হবে। নাহলে আপনারা এই চার্জিং মানে এই আইসিটাকে একটু রিভলিং করে দেবেন। আর এখান থেকে রিভলিং করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিব্যাসটি বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখুন ভিব্যাসটি বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছে, একদম সোজা ভিব্যাসটি বেরিয়ে গিয়ে একদম মাদারবোর্ডে চলে যাচ্ছে। মাদারবোর্ডে কোন জায়গাটাতে যাচ্ছে ঠিক দেখুন, এটা মাদারবোর্ডে হচ্ছে পাওয়ার আইসি, এটা মাদারবোর্ডে পাওয়ার আইসি। আর এই মাদারবোর্ডের পাওয়ার আইসিতে এই পজিশানে ঠিক একটু দেখানোর চেষ্টা করি। এই মাদারবোর্ডটা ঠিক এই যে পাওয়ার আইসিটা আছে, এই পাওয়ার আইসিটা এখানে একটা বড় ডায়োড বসানো আছে, ঠিক এই ব্যারিকেডটার কাছে, এই ব্যারিকেডটার কাছে। তো এই ব্যারিকেড থেকে অনেক সময় ওয়াটার ড্যামেজের কারণের জন্য এইরকম জায়গাগুলোতেও প্রবলেম হয়ে যায়। তো সেখান থেকে আমাদের কী করণীয় করা উচিত, এখান থেকে যেটা করা উচিত, আমাকে দেখতে হবে আইসি শর্টিং হয়ে গেছে কি না, চার্জিং হচ্ছে কি না, ইনপুট ভেতরে ঢুকছে কি না ভিভাসের লাইনটা।
ঠিক আছে। যদি কোনো সময় আপনি দেখছেন যে কোনোভাবে এটা কাজ করছে না, তাহলে সরাসরি আমি আগেও বলেছিলাম যে এই যে চার্জিং সকেট আছে, তো এই চার্জিং সকেট থেকে আপনি কিন্তু একটা লাইনিং কানেকশান নিয়ে নিতে পারেন, যেটা ঠিক এরকম জায়গা থেকে। তাহলে এখান থেকে আপনাকে এখান থেকে একদম পুরোপুরিভাবে লাইনটা একটা জাম্পার আমাকে কিন্তু এখানে দিতে হবে। আর এখান থেকে এখানে যদি আমরা জাম্পারটা দিয়ে দিই, তাহলে সরাসরি ভোল্টেজটা আইসির মধ্যে প্রবেশ করে যাবে। এখানে যেটা বললাম যে চার্জিংয়ের বিরুদ্ধে তাহলে আমরা আইসি করছি, তাহলে কীভাবে চার্জ হচ্ছে চলুন একটু জেনে নিই। তাহলে এবারে আমরা জানবো চার্জিং আইসির কাছে কি আছে। এই যে পাওয়ার আইসিটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার আইসির ভেতরেও কিন্তু চার্জিং সিস্টেমকে কন্ট্রোল করার জন্য একটা মসফেট সিস্টেম আছে। আমরা যে আইসিটা দেখতে পাচ্ছি, ওই আইসির ভেতরে অ্যাকচুয়ালি আছে কি, আইসির প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে সেক্টরে বিভিন্ন অসংখ্য কাজ করা আছে, যার মাধ্যমে চার্জিং সেকশন বা চার্জিং ফাংশনটা এই আইসির মধ্যে কোনো একটা জায়গায় লুকানো আছে। ঠিক এরকম জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে যে বলগুলো রয়েছে, এই কয়েকটা বলই কিন্তু চার্জিং সিস্টেম কাজ করছে। আর এখান থেকে একটা ক্যাপাসিটরের মাধ্যমে যখন ভোল্টেজটা প্রবেশ করছে, এই আইসির ভেতরে, মেন আইসির ভেতরে চার্জিং আইসির জন্য আরও একটি আইসি বসানো আছে, যেটা এইখানে আছে। আর এর যেটা কাজ হচ্ছে কি, এই আইসির ভেতরে এর তিনটে কাজ। এক হচ্ছে ইনপুট নেবে, দ্বিতীয় হচ্ছে আউটপুট দেবে, তৃতীয় হচ্ছে ওই আউটপুটটা পাওয়ার সাপ্লাইকেও একটা দেবে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে ঘটনা যেটা হচ্ছে, এই আইসিটা যখনই ভোল্টেজটা পাবে, তখন কিন্তু এর পাশে থাকা একটা ছোট্ট ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এর পাশে, তো এখান থেকে আউটপুট ভোল্টেজটা এখান থেকে ভিব্যাড হয়ে একদম সরাসরি বেরিয়ে আসে। আর এই ভিব্যাড হয়েই কিন্তু আমাদের একদম সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্যাটারি কানেক্টারের যে পজিটিভ পয়েন্টটি রয়েছে, এই ব্যাটারি কানেক্টারের এই পজিটিভ পয়েন্টেই কিন্তু ভোল্টেজটাকে পাস করাবে। অর্থাৎ যখন চার্জ দেবেন তখন কিন্তু এখান থেকে ভোল্টেজ হয়ে পাওয়ার আইসি আসবে, পাওয়ার আইসি হয়ে ব্যাকআপ আপনাদের এখানে ভোল্টেজটা আসবে। ঠিক আছে, তো এইভাবে চার্জিং সিস্টেম হয়, আর এইভাবে সমস্যাগুলো সমাধান করা উচিত। আর যতবার আরেকটা কথাও বলে রাখি, যদি আপনার এই চার্জিং সমস্যা কোনোভাবেই হচ্ছে না, প্রত্যেকটা সেকশান একটা একটা করে আস্তে আস্তে প্রবলেমে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেই মুহূর্তে আপনার কি করণীয়, আপনার কাজটা কোনোভাবে ক্লিয়ার করা যাচ্ছে না, তখন কিছু কিছু টেকনিশিয়ান কী করেন, এখান থেকে জাম্পার দিয়ে সরাসরি ব্যাটারি পজিটিভে জয়েন্ট করে দিলেন। তো এখান থেকে চার্জ হয়, কিন্তু ওই সময়টা আপনারা জানেন না হয়তো, এখান থেকে ব্যাটারি যেরকমভাবে আপনি চার্জার লাগাচ্ছেন, সেখান থেকে চার্জারটা চলে যাচ্ছে চার্জ, আর ব্যাটারি চার্জ হয়ে যাচ্ছে। আর ঠিক যখন ইলেকট্রিসিটি থাকছে না, তখন আপনার ব্যাটারি থেকে ভোল্টেজটা ব্যাকে ঘুরে আসছে, রিভার্সে ঘুরে আসছে, যার কারণের জন্য ব্যাটারিগুলো দ্রুত খারাপ হয়ে যায়। তো এখানে আপনার যেটা করণীয়, সেটা হচ্ছে একটা ডায়োড পুশ করতে হবে আপনাকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ডায়োডের নাম্বারটা। তাহলে এরকমভাবে একটা ডায়োড আপনাকে পুশ করতে হবে। তাহলে এখান থেকে এরকমভাবে ডায়োডের সাংকেতিক চিহ্ন হয় ডায়োড, তাহলে এরকম একটা ডায়োড দিয়ে আপনাকে কিন্তু ব্যাটারি পজিটিভে এখান থেকে টিপস থেকে জাম্পার করতে হবে। ঠিক আছে, যদি এখান থেকে জাম্পার করে দেন, তাহলে কি হবে না, এই ডায়োড কিন্তু আপনার ব্যাটারিতে চলে যাওয়া সরাসরি চার্জটাকে প্রোটেকশান রাখবে। ঠিক আছে, যতটা ব্যাটারির চার্জ দরকার ঠিক ততটাই কিন্তু পাঠাবে, এর অতিরিক্ত পাঠাবে না, যার কারণের জন্য কিন্তু আপনার মোবাইলটা ইজিলিভাবে রিপেয়ারিং হয়ে যাবে। যদি এই সিস্টেমটা না কাজ করে, কোনোভাবে খুঁজে পাচ্ছেন না, ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে পুরো, লাইনিং খুঁজে পাচ্ছেন না, লাইনিং জাম্পার করা সত্ত্বেও চার্জ হচ্ছে না, তখন কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, শেষমেশ, তার আগে নয়। ঠিক আছে, ডায়োডের নাম্বার বলে দিচ্ছি, 1N4007, 1N4007। ঠিক আছে, আর যদি এটা না চান, তাহলে আপনি কিন্তু জেনার ডায়োডও পুশ করতে পারেন। জেনার ডায়োড পুশ করাটা সবথেকে বেটার হবে। ঠিক আছে, জেনার ডায়োডটা হয় কীরকম, নর্মাল ডায়োডের সাংকেতিক চিহ্ন ওটা, আর এটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োডটা এরকম হবে। ঠিক আছে, আর এটা বলেছি যে এটা হচ্ছে নর্মাল ডায়োড। তো জেনার ডায়োড আর নর্মাল ডায়োডের মধ্যে তফাৎ কি, জেনারটা ভোল্টেজ অনুপাতে হয়। ঠিক আছে, জেনারটা ভোল্টেজ অনুপাতে হয়, আর এটা আমরা রেকটিফায়ারের ক্ষেত্রে কাজে লাগাই। তো জেনার ডায়োডটা দিলেই বেটার হবে। তো জেনার ডায়োড কীরকম পাওয়া যায়, জেনার ডায়োড হয় 3.7, আপনাদের ব্যাটারি ভোল্টেজ অনুপাতে 3.7 ভোল্ট হয়। আচ্ছা, আর হয় 4.2 হয়, 4.2 ভোল্টেজ হয়,